যদি বলি পয়লা বৈশাখ মানে আসলে শুধু নতুন জামাকাপড়, মিষ্টির বাক্স বা নিছক একটা সাংস্কৃতিক উৎসব নয়। আচ্ছা, তাহলে কি? মানে ধরুন যদি বলি আমাদের সংস্কৃতির সবচেয়ে রঙিন আর রোম্যান্টিক এই দিনটার জন্ম হয়েছিল একটা ভয়ঙ্কর দেশজোড়া অর্থনৈতিক সংকট আর প্রশাসনকে বাঁচানোর এক মরিয়া চেষ্টা থেকে। শুনতে একটু অদ্ভুত লাগছে। অদ্ভুত লাগলেও আজকের এই সোর্সের গভীরে আমরা ঠিক এটাই দেখব। আমাদের আজকের মূল সূত্র দ্য সোল অফ বৈশাখ, হেরিটেজ, ইউনিটি অ্যান্ড দ্য ওয়ার্কার্স রিজলভ ঠিক এই বাস্তবতার দিকেই আঙুল তুলছে। সত্যি তো, আমরা পহেলা বৈশাখকে যেভাবে চিনি তার আড়ালে যে এরকম একটা ইতিহাস আছে সেটা আমরা কজনই বা ভাবি। একদম। এর আড়ালে লুকিয়ে আছে অর্থনীতি, শ্রমজীবী মানুষের হাড় ভাঙা খাটুনি আর এক দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। আচ্ছা, বিষয়টা একটু খোলসা করে দেখা যাক। হ্যাঁ, অবশ্যই। আসলে উৎসবে মেতে থাকার সময় এই পেছনের গল্পগুলো আমাদের চোখ এড়িয়ে যায়। আমরা সাধারণত ঋতু পরিবর্তনের আনন্দ হিসেবেই নববর্ষকে দেখি, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত লাইন, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা। এটা তো একটা চিরন্তন মন্ত্র। ঠিক, পুরনো জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার গান। কিন্তু এই সূত্রটা ধরে একটু শেকড়ে পৌঁছালে বোঝা যায় ক্যালেন্ডারের পাতা উল্টানো কেবল কোনো আধ্যাত্মিক বা রোম্যান্টিক ব্যাপার নয়। তাহলে এর পিছনের আসল কারণটা কি ছিল? এর সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে প্রশাসন কিভাবে কৃষকের ঘামের দাম দিতে বাধ্য হয়েছিল সেই ইতিহাস। এই উৎসব আমাদের নিজেদের সত্তার গভীরে ফিরে যাওয়ার ডাক দেয়। এই বিষয়টাতেই আমি প্রথমে জোর দিতে চাইছি। ইতিহাস বলছে, আমরা যদি একদম মুঘল আমলে ফিরে যাই, সালটা 1584, সম্রাট আকবরের রাজত্বকাল। হ্যাঁ, তখন ওই মুঘল সাম্রাজ্যে খাজনা আদায়ের পদ্ধতিটা একটা চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছিল। আর সূত্র অনুযায়ী এর মূল কারণ ছিল ক্যালেন্ডারের অসামঞ্জস্য। সেই সময় কর আদায় হতো ইসলামী চান্দ্র বা হিজরি ক্যালেন্ডার মেনে, আর এই চান্দ্র ক্যালেন্ডারের সাথে কৃষকের বাস্তবের কোনো মিলই ছিল না। তার কারণ চান্দ্র বছর সৌর বছরের থেকে প্রায় 11 বা 12 দিন ছোট হয়। এবার এই 11 দিনের ফারাকটা প্রথম 2-1 বছর সেভাবে গায়ে লাগে না, কিন্তু 3 বছর পর, ঠিক 3 বছর পর সেটা একটা গোটা মাসের ফারাক তৈরি করে ফেলে। আর 10 কি 15 বছর পর দেখা যায় ঋতুর সাথে ক্যালেন্ডারের প্রায় 6 মাসের একটা ব্যবধান তৈরি হয়ে গেছে। বাপরে, 6 মাস! মানে প্রকৃতির যে নিয়মে ফসল বোনা বা কাটা হয় তার সাথে সরকারি খাতায় খাজনা দেওয়ার তারিখের কোনো সম্পর্কই থাকছে না। একদমই তাই। ফলে একটা সময় এমন অবস্থা হলো যে সরকারি খাতায় খাজনা আদায়ের সময় হয়ে গেছে, কিন্তু কৃষকের মাঠে ফসল তখনও কাঁচাই রয়ে গেছে। মানে ফসল পাকতে হয়তো এখনো 3 মাস বাকি। হ্যাঁ, কিন্তু সম্রাটের পেয়াদা তখন দরজায় কড়া নাড়ছে। কৃষকের কাছে তখন ফসল বিক্রির টাকা তো দূর, নিজের খাওয়ার মতো শস্যটুকুও নেই। সর্বনাশ! প্রশাসন জোর করে খাজনা আদায় করতে গেলে কৃষকরা জমি জমা হারাচ্ছে। মহাজনের ঋণের জালে জড়িয়ে পড়ছে। একদম। পুরো কৃষি অর্থনীতিটাই তখন একটা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছিল। কৃষকদের মানসিক চাপটা তখন কতটা ছিল! কিন্তু কৃষকরা ধ্বংস হয়ে গেলে মুঘল সাম্রাজ্য টিকবে না, কারণ তাদের আয়ের প্রধান উৎসই ছিল ওই কৃষিভিত্তিক খাজনা। হ্যাঁ, সেটা সম্রাট আকবর নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন, সাম্রাজ্য টিকিয়ে রাখতে গেলে সাধারণ শ্রমজীবী মানুষের বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। সেই জায়গা থেকেই তিনি তার সভার প্রখ্যাত জ্যোতির্বিদ ফতেহুল্লাহ সিরাজিকে দায়িত্ব দেন এই সমস্যার সমাধানের। আর ফতেহুল্লাহ সিরাজি যেটা করলেন সেটা কেবল একটা গাণিতিক সমাধান ছিল না। না, একেবারেই নয়। তিনি ইসলামী চান্দ্র ক্যালেন্ডারের হিজরি সাল এবং হিন্দু সৌর ক্যালেন্ডারের মধ্যে একটা দারুণ বৈজ্ঞানিক সমন্বয় তৈরি করলেন। এই নতুন সিস্টেমটার নাম দেওয়া হলো তারিখে ইলাহি, যা আজকেরই বাংলা সনের একেবারে মূল ভিত্তি। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো, আমাদের সংস্কৃতির এত বড় একটা স্তম্ভ আসলে তৈরি হয়েছিল ওই সাধারণ শ্রমজীবী মানুষের হাড় ভাঙা শ্রমকে সম্মান জানাতে। মানে তাদের বাস্তব সুবিধার কথা ভেবেই। ঠিক তাই। একটা বিশাল সাম্রাজ্য নিজেদের সুবিধার জন্য চাপিয়ে দেওয়া নিয়ম থেকে সরে এসে কৃষকের বাস্তবতাকে মেনে নিতে বাধ্য হল। এটা শুধু দিন গোনার হিসেব বদলানো ছিল না, এটা ছিল অর্থনীতি আর কৃষির এক দারুণ মেলবন্ধন। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এই নতুন সিস্টেমটা চালু হওয়ার পরে অর্থনীতিতে আর একটা বড় পরিবর্তন এলো, যার রেশ আমরা আজও পয়লা বৈশাখে দেখতে পাই। সেটা হলো হালখাতা। হ্যাঁ, প্রশাসনিক এই পরিবর্তনের ফলেই হালখাতা প্রথার জন্ম হলো।
যখনই ফসল ওঠার সময়ের সাথে খাজনা দেওয়ার সময়টা মিলে গেল তখন গ্রামীণ অর্থনীতিতে একটা নতুন শ্বাস নেওয়ার সুযোগ তৈরি হলো। তখনকার দিনে তো আর আজকের মতো ব্যাংক বা ইউপিআই ছিল না। না, পুরো সমাজটাই চলত ধারে বা বাকিতে। ফসল ঘরে না ওঠা পর্যন্ত কৃষকের কাছে ক্যাশ টাকা আসত না। আর ওই দীর্ঘ সময়টা জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য স্থানীয় ব্যবসায়ীদের ওপর নির্ভর করা ছাড়া কোনো উপায়ও ছিল না। ব্যবসায়ীরাও জানতেন যে ফসল বিক্রি হলে তবেই কৃষকেরা ধার মেটাবেন। এই যে পারস্পরিক নির্ভরতা, হালখাতা মানে শুধু নতুন আর্থিক হিসেবের খাতা খোলা নয়, এর আসল অর্থ হল বিশ্বাস ও সম্পর্কের পুনর্বিনিয়োগ। পুরনো হিসেব চুকিয়ে মিষ্টি মুখের মাধ্যমে একে অপরের প্রতি আস্থা মজবুত করার এক সামাজিক আচার। একদমই। সেখানে মিষ্টিমুখ করানোটা কেবল সৌজন্য নয়, সেটা হলো ওই ছিঁড়া জাল বুনে বিশ্বাসটা ফিরিয়ে আনার একটা পাবলিক ডিক্লারেশন, নতুন সূচনার প্রতীক। তাহলে আমরা দেখলাম পয়লা বৈশাখ শুরু হলো কৃষকের শ্রম আর কর আদায়ের অসামঞ্জস্য দূর করার একটা প্রশাসনিক পদক্ষেপ হিসেবে। হ্যাঁ, তারপর সেটা হালখাতার মাধ্যমে সমাজের একটা সেফটি নেটে পরিণত হলো। হ্যাঁ, ইতিহাসটা এভাবেই এগিয়েছে। কিন্তু সূত্রের যে অংশটা এর পরে আসছে সেটা এই উৎসবের ধারণাকে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দেয়। পয়লা বৈশাখ শুধু আর কৃষি বা ব্যবসার গণ্ডিতে আটকে থাকল না, এটা হয়ে উঠল রাজনৈতিক আর সাংস্কৃতিক প্রতিরোধের একটা মারণাস্ত্র। আপনি ৬৫ সালের সেই উত্তাল সময়ের কথা বলছেন তো? হ্যাঁ, পূর্ব পাকিস্তানে তখন পাকিস্তানি শাসক গোষ্ঠী শাসন করছে। বাঙালির ভাষা আর সংস্কৃতির ওপর সরাসরি আঘাত নেমে আসছে। আর ঠিক সেই সময়ে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের গান সম্প্রচার নিষিদ্ধ করে দিল। হ্যাঁ, তাদের উদ্দেশ্য ছিল বাঙালির শেকড়টাকে কেটে দেওয়া। কিন্তু এখানে আমার একটা জিনিস বুঝতে ভীষণ অসুবিধে হচ্ছে। আমি মানছি যে রবীন্দ্রনাথ বাঙালির ইমোশন, কিন্তু একটি সাধারণ গান গাওয়া বা নতুন বছর উদযাপন করা কিভাবে একটি প্রতাপশালী শাসকের বিরুদ্ধে এত শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে? খুব লজিক্যাল প্রশ্ন। মানে একটা গান কিভাবে রাষ্ট্রযন্ত্রকে ভয় পাওয়াবে, তাই তো? ঠিক, সামরিক শক্তির তোপ বন্দুকের সামনে কয়েকটা গানের লাইন এত থ্রেট হয়ে দাঁড়ালো কিভাবে? এই প্রশ্নের উত্তরটা আসলে লুকিয়ে আছে মানুষের সাইকোলজির মধ্যে। কোনো স্বৈরাচারী শাসক বা সামরিক শক্তি ভয় পায় না ব্যক্তি মানুষকে, তারা ভয় পায় মানুষের একজোট হওয়াকে। যখন রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ হল, তখন সেটা আর শুধু গান থাকল না, সেটা হয়ে দাঁড়ালো বাঙালির নিজস্ব পরিচয়ের প্রতীক। আর ছায়ানট যখন রমনার বটমূলে ওই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নববর্ষ বরণের আয়োজন করল, ঠিক তখনই হাজার হাজার মানুষ কোনো বিভেদ ছাড়া একসাথে পথে নামল। একদম। তারা শুধু উৎসব পালন করছিল না, তারা তাদের ঐক্যের শক্তিকেই গোটা দুনিয়ার সামনে ঘোষণা করছিল। যখন হাজারো মানুষ একসাথে এসে দাঁড়ায় এবং একই গান গায়, তখন তাদের ভেতরের ভয়টা কেটে যায়। অর্থাৎ জমায়েতটাই আসল কথা। ঠিক তাই, তারা একে অপরকে দেখে বুঝতে পারে যে তারা একা নয়। এই সম্মিলিত শক্তি পয়লা বৈশাখের আসল প্রাণ, যা অতীতের স্মৃতিচিহ্ন থেকে বর্তমানের প্রাসঙ্গিকতায় রূপান্তরিত হয়। গানটা সেখানে একটা মাধ্যম মাত্র, আসল অস্ত্রটা ছিল ওই জমায়েত, ওই ঐক্য। এই বিষয়টা ভাবলে সত্যি গায়ে কাটা দেয়। কিভাবে একটা উৎসব সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে ফেলে। মুঘল আমলে যা ছিল কৃষকের বাঁচার তাগিদ, পাকিস্তান আমলে সেটাই হয়ে দাঁড়ালো সংস্কৃতির বাঁচার তাগিদ। আর এই বাঁচার তাগিদ এবং ঐক্যবদ্ধ হওয়ার সূত্র ধরেই আজকের ডকুমেন্টের অত্যন্ত প্রাসঙ্গিক একটা অংশে আমরা চলে আসছি। হ্যাঁ, বৈশাখের এই ঐক্যের বার্তা কিভাবে আজকের কর্মক্ষেত্রে এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনের সাথে যুক্ত? তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? প্রথম ধাক্কায় একটু অদ্ভুত লাগতে পারে। ঠিক, মানে আমি ভাবছিলাম যে ইতিহাসের পাতা থেকে সোজা ব্যাংকিং সেক্টরে ট্রেড ইউনিয়ন আন্দোলন, এই লাভটা কি একটু বড় হয়ে গেল না? নববর্ষের উৎসবের সাথে চাকুরির নিরাপত্তার সম্পর্কটা ঠিক কোথায় তৈরি হচ্ছে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আসলে ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন আন্দোলনের এক গৌরবময় ইতিহাস আছে। আজকের দিনে আমরা যে বেতন কাঠামো, চাকুরি নিরাপত্তা বা সম্মান উপভোগ করছি, তা একদিনে আসেনি। মানে এগুলো এমনি এমনি কেউ দয়া করে দিয়ে দেয়নি? একদমই না। এটি পূর্বসূরি এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনের পথিকৃতদের দশকের পর দশক ধরে লড়াই ও আত্মত্যাগের সুফল। সূত্রটি বিশেষ করে ব্যাংকিং সেক্টরে কালেকটিভ বার্গেনিং বা যৌথ দর কষাকষির কথা উল্লেখ করেছে। এসবিআইএসএ বেঙ্গল সার্কেলের একটি নির্দিষ্ট বার্তার দিকে আমাদের নজর টানছে। হ্যাঁ, এসবিআইএসএ বেঙ্গল সার্কেলের বার্তাটা এখানে খুব স্পষ্ট। বর্তমান সময়ে বেসরকারীকরণ থেকে শুরু করে শ্রম আইনের বিরূপ পরিবর্তন মোকাবেলা করার একমাত্র অস্ত্র হল সংগঠনের ঐক্যবদ্ধ শক্তি।
কাজের অধিকার এবং ন্যায় বিচারের দাবিগুলো একটি বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যেই পরিচালিত, কারণ অধিকার কেউ দয়া করে দেয় না, অধিকার ভিক্ষা করে পাওয়া যায় না। লড়াই করে ধরে রাখতে হয়। ব্যাংকিং সেক্টরের এই কালেকটিভ বার্গেনিং বিষয়টা বুঝতে হবে। একজন সাধারণ কর্মী যখন ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষের কাছে যায় তখন সে দুর্বল, কিন্তু ট্রেড ইউনিয়ন যখন সমস্ত কর্মীর হয়ে কথা বলে তখন সেই দরকষাকষিটা সমানে সমানে হয়। আমি একটা জিনিস মেলাবার চেষ্টা করছি। মুঘল আমল থেকে শুরু করে আধুনিক ব্যাংকিং সেক্টরে ট্রেড ইউনিয়ন, সম্রাট আকবরের সময়ে যেমন কৃষকদের শ্রমের মর্যাদা দেওয়ার জন্য ক্যালেন্ডার বদলেছিল, ঠিক তেমনি আজকের দিনে শোষণহীন কর্মপরিবেশ গড়ে তোলার জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। চমৎকার বলেছেন। এই আপাত অমিলটা আসলে একটা গভীর সুতো দিয়ে গাঁথা। সিস্টেম যখন কর্মীর বাস্তবতাকে স্বীকার করে না, তখন ট্রেড ইউনিয়ন সেই সিস্টেমটাকে একটা মানসিক চেহারায় দাঁড় করাতে বাধ্য করে। এবং দুটো ক্ষেত্রেই মূল অস্ত্রটা কিন্তু এক, ঐক্য। ইতিহাস আমাদের শিখিয়েছে যে বিচ্ছিন্নভাবে মানুষ দুর্বল, কিন্তু সংগঠিতভাবে অপরাজেয়। একদম। রমনার বটমূলে মানুষ যেমন এক হয়ে শাসকের বন্দুককে উপেক্ষা করেছিল, আজ আধুনিক পেশাদার জগতেও কর্মীরা একজোট হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। এটাই ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের আদর্শ। তার মানে নববর্ষ আসলে শুধু ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, এটি সম্মিলিত স্বপ্নের পুনরুন্নবীকরণ। আজকের আলোচনাটা সত্যি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার মতো। সত্যি তাই। আমরা দেখলাম কিভাবে খাজনা আদায়ের একটা প্রশাসনিক প্রয়োজন থেকে জন্ম নেওয়া ক্যালেন্ডার সামাজিক বন্ধন বা হালখাতায় পরিণত হল, সেখান থেকে সাংস্কৃতিক প্রতিবাদ হিসেবে ছায়ানেটের লড়াই এবং পরিশেষে আধুনিক শ্রমিকদের লড়াই ও ঐক্যের অর্থাৎ ট্রেড ইউনিয়নের প্রতীকে পরিণত হল। এসবিআইএসএ বেঙ্গল সার্কেল এই নববর্ষে সকলকে এই লড়াইয়ের নতুন প্রেরণা নিয়ে আসার আহ্বান জানিয়েছে। কর্মক্ষেত্রের ঐক্যই যেন আগামী দিনের শক্তি হয়। আজকের এই তথ্যবহুল আলোচনার পর একটা বিষয় ভাবার মতো। কি বিষয়? আধুনিক কর্পোরেট বা পেশাদার জগতে আমাদের ব্যক্তিগত হালখাতাটা আসলে কেমন হতে পারে? খুব ইন্টারেস্টিং ভাবনা। যেখানে আমরা কেবল আমাদের কাজের লক্ষ্যমাত্রা বা টার্গেটের হিসেব মেলাব না, বরং সহকর্মীদের সাথে সংহতি আর কর্মক্ষেত্রের ন্যায্য অধিকারের হিসেবগুলো প্রতি বছর নতুন করে মূল্যায়ন করতে পারি। পুরনো হিসেব মিটিয়ে নতুন করে ঐক্যবদ্ধ হওয়া। ঠিক তাই। পুরনো দ্বন্দ্ব ভুলে একটা ঐক্যবদ্ধ কর্মপরিবেশ গড়ে তোলার এই হিসেবটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজেদের কাছেই খুঁজতে হবে। সব মিলিয়ে নববর্ষ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং এই দিনটা বারবার মনে করিয়ে দেয় যে ঐতিহাসিক ঐক্য আর সম্মিলিত প্রতিরোধের মাধ্যমেই শোষণমুক্ত ভবিষ্যৎ গড়া সম্ভব। তাই কর্মীদের ইস্পাত দৃঢ় সংকল্পের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পর্বটি শেষ করছি আমাদের সেই চিরচেনা দৃপ্ত স্লোগানে, ইনকিলাব জিন্দাবাদ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেল জিন্দাবাদ।